আজ সকালে যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে যে জমায়েত, সেই জমায়েতে পুলিশ লাঠিচার্জ, জল কামান, কাঁদুনে গ্যাস এগুলো নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, একটা রণক্ষেত্র পরিস্থিতি হয়। এবং এটা দেখে আমার কিছু প্রশ্ন জাগে আমার মনে, যে নির্বাচনটা কি আসলেই হবে? এবং নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি আছে এবং এই 6 দিনের ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটবে, দেশি চক্রান্ত, বিদেশি চক্রান্ত। এখন দেখুন, হাদি হত্যায় আমি মনে কষ্ট পেয়েছি। ছেলেটা ভালো ছিল, সে ইনসাফের কথা বলতো, ন্যায় বিচারের কথা বলতো। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে আমরা যেটা জানি যে হাদির হত্যাকারী ফয়সাল সে ভারতে আছে, তার সহযোগী আলমগীর শেখ সেও ভারতে আছে এবং এগুলোর প্ল্যান করেছে আওয়ামী লীগের লোকজন, জাহাঙ্গীর কবির নানক সহ। এখন যারা ভারতে আছে এদেরকে সরকার কিভাবে আনবে আমাকে বলেন তো? সরকার তো শেখ হাসিনা কি আনতে পারে না, যে শেখ হাসিনা 1500 হত্যার দায় আছে তার। এখন যমুনার সামনে আন্দোলন করে তারা কি অর্জন করবে? এখন তারা যদি মনে করে যে বিএনপি কেউ মারছে, বা তারা যদি মনে করে যে সরকারের কেউ মারছে, তারা প্রমাণ হাজির করুক, যেই দেখো প্রমাণ। তাও তো হাজির করতে পারে না। এখন তারা দাবি করে যে জাতিসংঘ কর্তৃক তদন্ত করতে হবে। ভাই, জাতিসংঘ এতই ঠুনকো জিনিস যে কোন দেশে একটা খুন হলো সেখানে তদন্ত করবে? এটা তো হয় না। তারপরেও সরকার বলছে ঠিক আছে, আমরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলবো যাতে হাদি হত্যা তদন্ত করে। বাট আমরা জানি না তারা রাজি হবে কি হবে না, বাট আমরা রিকোয়েস্ট করবো। এগুলো তো মুখের কথা না রে ভাই। ভারত হচ্ছে বর্তমানে আমাদের শত্রু রাষ্ট্র। সেই রাষ্ট্রে যদি কোনো খুনি পালিয়ে যায়, আপনি কিভাবে ফেরত আনবেন বলেন? আপনি ভারতের সঙ্গে যুদ্ধ করবেন? পারবেন না তো। তারপরেও হাদির ভাইকে বার্মিংহাম দূতাবাস চাকরি দিয়েছে, তারপরে 1 কোটি টাকা নগদ, 1 কোটি টাকা ফ্ল্যাট, এখনো দিয়েছে কিনা জানি না, বাট দেওয়ার তো কথা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের 5 দিন আগে এখন এই ধরনের জমায়েত কেন? অনেকে বলতেছেন যে আসলে সরকারি পরিকল্পনা করে এই জমায়েতটা করেছে যাতে আরো কিছুদিন থাকা যায়। এবং অবশ্যই অনেকে দাবি করতেছেন, এইগুলো আমার কথা না, কিন্তু অনেকে দাবি করতেছেন যে ডক্টর ইউনূস কিছু জানেন না, কিন্তু তার সঙ্গের কিছু উপদেষ্টা আছে, সেই উপদেষ্টারা চাইতেছে নির্বাচনটা না হোক এবং ক্ষমতা আরো দীর্ঘায়িত হোক। এবং তাদের পরিকল্পনাতেই এই হাদি হত্যার বিচারের দাবিতে নির্বাচনের ঠিক 5-6 দিন আগে যমুনার সামনে জমায়েত করবে। সেই জমায়েত প্রতিদিন আস্তে 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 বড় হবে এবং নির্বাচনের আগের দিন সেই জমায়েত একদম ঢাকা শহর আশপাশে ছেড়ে যাবে। তারপর বলবে আমরা নির্বাচন চাই না, হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন না। এই হচ্ছে গিয়ে প্ল্যান, তো যেটা সরকার ছত্রভঙ্গ করে দিয়েছে। আমি বারে বারে বলি দর্শক, নির্বাচনের কোনো বিকল্প নাই, সে বিএনপি আসুক, জামাতি আসুক। এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন কমিশন, দেখুন নির্বাচন কমিশনটা খুবই দুর্বল। এই যে SM নাসিরউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, তো এই নাসিরউদ্দিনের যারা কাছের লোক, তাদের সঙ্গে তো আমার মাঝে মাঝে কথাবার্তা হয়। অত্যন্ত ভীতু মানুষ, ভয় পায়। কিছুদিন আগে যখন ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করলো, তখন উনি খুব ভয় পেয়ে গেছে। উনি চিন্তা করলো যে আওয়ামী লীগ তো আমাদের শত্রুই, এখন যদি এই বিএনপি শত্রু হয়ে যায়, এই ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করলো, তো আমরা কই যাব? তখন ওনার ওয়াইফ বলতেছে যে দরকার নাই, তুমি রিজাইন করিয়া দাও, তোমার পূর্বসূরীরা দেখো না জেলে, হয়তো তোমাকেও জেলে নিয়ে যাবে, এখন আওয়ামী লীগ শত্রু, বিএনপি শত্রু। তখন উনি বাধ্য হয়ে এই বিএনপি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে দিয়েছেন। যেমন চট্টগ্রামের আসলাম চৌধুরী, তার নাকি 1700-1800 কোটি টাকা ঋণ, তার মনোনয়নও বৈধ করে দিয়েছেন। সেই আসলাম চৌধুরী জুলাই যোদ্ধাদেরকে বিভিন্ন অ্যামাউন্টের চেক দিয়েছে যে তোমরা জুলাইতে যুদ্ধ করেছো, আহত হয়েছো, এই নাও চেক, তোমাদেরকে অনুদান দিলাম। তো তারা ব্যাংকে গিয়ে দেখে চেক বাউন্স, টাকা পয়সা নাই। তারা আসলাম চৌধুরীকে বললো যে ভাই আপনি যে চেক দিয়েছেন ওটা টাকা পয়সা নাই। আসলাম চৌধুরী বললো যে আচ্ছা অমুক তারিখে যাও, আমি টাকা জমা দিন, তারপর উঠাইও। ওই তারিখে গিয়েও দেখে যে অ্যাকাউন্টে টাকা নেই। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো এইসব আসলাম চৌধুরী, বিএনপি নেতা আসলাম চৌধুরীদের মতো লোক, তারা সংসদে গিয়ে দেশ ও জাতির কি উপকার করবে আমাকে বলেন তো? তারপর দেখেন এই নির্বাচন কমিশন অত্যন্ত দুর্বল। আপনাকে একটা খবর দেখাই, মানে এদের কাজকর্ম, মানে এদের কোনো নিরপেক্ষতার মনে হয় না, এরা যে যা বলে তাই শুনে। সরকার কিন্তু নির্বাচন কমিশনের উপরে কোনো প্রভাব বিস্তার করে না, প্রভাব বিস্তার করে দলগুলো। এখন কোন দলের কথা এই কাজটা করছে আমি জানি না। এখানে দেখুন খবর, এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট 55,454 জন। আমরা তো জানি যে আওয়ামী লীগের আমলে সেই নাজমুল হাসান কলিমুল্লাহ,
তারপরে মাওলানা আবেদ আলী, এরা এই ভুয়া পর্যটক নিয়োগ করে বলতো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হইয়াছে। এমনকি যারা বিদেশি নাগরিক আসতো বেড়াতে, টুরিস্টে, তাদেরকে টাকা দিয়ে বিদেশি পর্যটক বানিয়ে দিত, বলতো হ্যাঁ কানাডার পর্যটক, তো সে জানেই না কিছু। বলবা ওই বিদেশি নাগরিককে বলতো তুমি শুধু বিভিন্ন কেন্দ্রে যাইবা আর হাসবা আর মুখ লড়াইবা, এতেই হবে। তো এখানে খবর, এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট 55,454 জন। এর মধ্যে পাশা নামের একটি এনজিও দিবে সবচেয়ে বেশি 10,559 জন, মানে মোট পর্যটকের প্রায় 19%। দ্বিতীয় স্থানে যারা আছে তাদের অনুমতি 3,561 জন। ইন্টারেস্টিংলি এই পাশা এনজিওর কর্মী মাত্র একজন, উনি হচ্ছে নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। এই এনজিওর প্রধানের অফিসও কিন্তু ওনার বাসার ড্রয়িং রুমে। আরো রহস্যের বিষয় হলো এই পাশা নির্বাচন কমিশনের নভেম্বরের প্রথম ধাপের নিবন্ধন তালিকায় 66টি সংস্থার মধ্যে না থাকলেও পরবর্তীতে 15টি সংস্থার সঙ্গে নিবন্ধন পায় ডিসেম্বরে। মানে প্রথম ধাপে তাদের অবস্থান ছিল 67। পরবর্তীতে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে 15টা এনজিওকে সিলেক্ট করে, তার ভিতরে এই পাশা একজন। প্রশ্ন হলো ঠিক কোন ক্ষমতাধরের ইশারায় মাত্র একজনের এনজিওকে 10,000 জন পর্যবেক্ষক দেওয়ার অনুমতি দেওয়া হলো, আর ঠিক কাদেরই এখন এই 10,000 জন হিসাবে ভোটের মাঠে অ্যাক্সেস দিয়ে রাখা হবে? মানে আমি জানতে চাই যে আসলে কোন দল, এটা বিএনপি নাকি জামাত? কাদের চাপে একটা নাম সর্বস্ব এনজিও, যার মালিক ছাড়া আর কেউ নাই, যার ড্রয়িং রুম হচ্ছে বাসা, তাকে অনুমতি দেওয়া হলো 10,000 পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার? এবং এই 10,000 পর্যবেক্ষক কিন্তু ভোট কেন্দ্রে অ্যাক্সেস পাবে। তারা গিয়ে সেখানে কি করবে, এটা হচ্ছে দেখার বিষয়। নির্বাচন নিয়ে কিন্তু দর্শক বহুমুখী ষড়যন্ত্র চলতেছে এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও কিন্তু দুই ভাগ হয়ে গিয়েছে। দেখুন, তারেক রহমানের সমালোচনা আমরা করতেই পারি, বাট আমি তো দেখেছি 17 বছর, উনি ভালো মানুষ, ফ্যামিলি মানুষ, উনি এত প্যাচগোছও বোঝে না, আবার বেশি মানুষ পছন্দ করে না, নিরিবিলি। এখন তো নির্বাচন করে রাজনীতি করে অনেক মানুষ থাকে, সহ্য করতে হয়। ওনার যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো কিন্তু ওনার প্ল্যান কিন্তু ভালো, ওনার প্ল্যান কিন্তু ভালো। উনি চায় আসলে জনগণের কল্যাণ করতে। এখন বিএনপির মাঠ পদে চাঁদাবাজি, দখলদারি, এগুলি তো আছেই। এখন উনি আসলে কতটুকু কি করতে পারে সরকারে এলে সেটা দেখার বিষয়, বাট ওনার নিয়ত কিন্তু সৎ। এখন বিভিন্ন জায়গা থেকে তারেক রহমানকে হরদম পচানো হয় যে এই করছে সেই করছে, আবার বলে খাম্বা। খাম্বার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই, এগুলো হচ্ছে আওয়ামী লীগের বয়ান। এই আওয়ামী লীগের বয়ানগুলো এই জামাতের কিছু লোক এখন বিএনপির উপর চাপাচ্ছে, আবার পাশাপাশি বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বয়ান জামাতের উপর চাপাচ্ছে। 71-এর রাজাকার জামাতকে বলতেছে, এগুলো আওয়ামী লীগ বলতো, পাকিস্তান পাঠাই দিন, এটা আওয়ামী লীগ বলতো। আবার তারেক রহমান বলে 90 জালেম আসছে, আবার জামাত বলে নতুন স্বৈরাচার, পুরান স্বৈরাচার সব একসঙ্গে বিদায় করা হবে। ঠিক আছে, এগুলো রাজনৈতিক কথাবার্তা, কিন্তু মাঝে মধ্যে যেমন ফ্রান্সের একজন ইনফ্লুয়েন্সার আছে, তিনি যে ভাষায় কথা বলেন, সবসময় অনবরত তারেক রহমানের বিভিন্ন নীতি সমালোচনা করেন বা পচান, কখনো যৌক্তিকভাবে কখনো অযৌক্তিকভাবে। ঠিক আছে, হয়তো যে নির্বাচন সামনে, তিনি যেহেতু জামাতের সমর্থক, তিনি তো এটা করবেনই। আবার বিএনপিও কিন্তু কম না, বিএনপি আবার নিয়োগ করেছে একজন অনুসন্ধানী সাংবাদিককে, যিনি আবার অনবরত বিএনপির হয়ে প্রচারণা করে যাচ্ছেন এবং জামাতের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন, জামাতের বিভিন্ন অডিও ফাঁস করে দিচ্ছেন। এইভাবে তিনি বিএনপিকে নির্বাচনে জিততে সহায়তা করতেছেন। তো সেই অনুসন্ধানী সাংবাদিক একটা পোস্ট দিয়েছেন, সেটা হচ্ছে যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্তত 96 ঘন্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সকল ব্যক্তি, মানে এই ছবি দিছে, এই সকল ব্যক্তির নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার রহিতকরণ অত্যন্ত জরুরি। মানে নির্বাচনের 96 ঘন্টা আগে, মানে 4 দিন আগে এইসব ব্যক্তিগুলোকে সরকার থেকে বহিষ্কার করতে হবে। সবচেয়ে উত্তম হয় যদি ডক্টর ইউনূস ব্যতীত সকল উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার একসঙ্গে রহিতকরণ। আমার মনে হয় যে সেনাবাহিনী এবং বিএনপি যা চিন্তা করে তাই কিন্তু এখন এই অনুসন্ধানী সাংবাদিকের মুখ থেকে বের হয়। হ্যাঁ, তারা নিজেরা না বললেও। কাজে যদি নির্বাচনের 1-2 দিন আগে
বিএনপি গো ধরে বসে যে এটা করতেই হবে, ইউনূস ছাড়া আর কেউ থাকবে না। অসম্ভব কিছু না। কিন্তু আরো লিখেছে, এখানে এমন দুজন ব্যক্তি রয়েছেন যারা অন্তর্বর্তী সরকারের সাথে অফিসিয়াল ক্যাপাসিটিতে যুক্ত না থাকা সত্ত্বেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন এবং প্রভাব বিস্তারে সক্ষম। নির্বাচনের আগে এই দুই ব্যক্তির সরকারের অন্দরমহলে বা সংরক্ষিত এলাকা বা যে কোনো সরকারি কার্যালয়ে প্রবেশ সীমিত করা প্রয়োজন। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সাথে সম্পৃক্ত সকলের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নাম আছে, জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির, তারপরে আরেকজন মনে হয় সচিব বা কিছু, রেজওয়ান হাসান পরিবেশ উপদেষ্টা, তারপরে আদিলুর রহমান উপদেষ্টা, খলিলুর রহমান, তারপরে ছোটন, নুরুল ইসলাম ভুইয়া ছোটন, তারপরে খলিলুর রহমানের সহকারী মোস্তাইন বিল্লাহ জহির, তারপরে খোদাবক্স সহ আরো কিছু নাম আছে এখানে। তো এদেরকে বাদ দিতে হবে, এটা বলতেছেন অনুসন্ধানী সাংবাদিক, যিনি বর্তমানে সেনাবাহিনী এবং বিএনপির খুবই আস্থাভাজন হিসেবে পরিচিত। তো এই দর্শক, এই হচ্ছে কি অবস্থা। এখন বিএনপি চায় নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করতে, অলরেডি তারা বিভিন্নভাবে সক্ষম হয়েছে। ওদিকে নির্বাচনের মাঠে বাকযুদ্ধ মানে সকল পর্যায়ে অতিক্রম করেছে। তারেক রহমান তো জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলতে রাজি না। তিনি বলতেছেন যে দেখো দেখো মিথ্যা কথা বলে নারীদের অধিকার দিবে না, এরকম। ঠিক আছে, নির্বাচনের মাঠে এগুলো হয়, এগুলো বলতেই পারে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরাসরি আওয়ামী লীগের লোকজন বিএনপি কে সাপোর্ট করতেছে এবং যদি বলতেছে 48% আওয়ামী লীগের লোক বিএনপি কে ভোট দিবে, এবং একটা মোটামুটি নির্দেশনা কিন্তু ভারত থেকে আসতেছে। শেখ হাসিনার দিক থেকে না এলেও মাঝারি পর্যায়ের আওয়ামী লীগ নেতা যারা ভারতে পালিয়ে আছেন, তারা তাদের নেতা কর্মীদেরকে বলতেছেন যে তোমরা যারা বাংলাদেশে আছো, তাদের টিকে থাকার স্বার্থে, নিরাপত্তার স্বার্থে ইচ্ছা করলে তোমরা বিএনপি কে সমর্থন করতে পারো, যদি সেই বিএনপি প্রার্থী তোমাদের নিরাপত্তা নিশ্চিত করে। অলরেডি দেখেছি বিভিন্ন জায়গায় জায়গায় বিএনপি প্রার্থীরা বলতেছেন যে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে, আরো অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। এই তো সব মিলিয়ে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু রহস্য আরো ঘনীভূত হতে পারে। পিকচার কিন্তু আবি বাকি হয়। এখন যদি নির্বাচনের শেষ সময়ে বিএনপি দাবি করে যে ইউনূস ছাড়া সকল উপদেষ্টার পদত্যাগ চাই, হ্যাঁ, তখন কি হবে? ওদিকে 10,000 ভুয়া পর্যবেক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গেছে, যারা নির্বাচনের দিন কেন্দ্রের ভিতরে থাকবে। তারা কারা? তাদের উদ্দেশ্য কি? আবার যদি জামাত বলে ইনকিলাব মঞ্চকে দিয়ে যে হাদি হত্যার বিচার রায় কোনো নির্বাচন না, এবং আজকে এই যে এই ধাওয়া পাল্টা দেওয়া হলো যমুনার সামনে, এটা যদি কন্টিনিউ চলতেই থাকে আগামী 4-5 দিন, হ্যাঁ, তাহলে নির্বাচন কিভাবে হবে বলেন তো? তো নির্বাচন হবে কিনা এখনো কিন্তু বলা যায় না, এবং নির্বাচন না হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা আছে। আপনারা 50-50 ধরতে পারেন, বাট আগামী 2-3 দিনেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে নির্বাচন হবে কি হবে না। একটা আলোচনা কিন্তু আসছে যে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত, কেন সংশয় জনমনে। আজকের পত্রিকাতে এই রিপোর্টটি এসছে। আমি মনে করি যে শুধু তাই না, আর একটা সংশয় ছিল, সেটা হচ্ছে সরকার কি থেকে যাবে আরো 6 মাস? ইউনূস সরকার কি ক্ষমতা ছাড়ছে না যতক্ষণ না পর্যন্ত সংস্কার বাস্তবায়ন না হচ্ছে? এই ধরনের সংশয়ের প্রেক্ষিতে গতকালকে দেখলাম যে নির্বাচিত এমপিরা কিভাবে শপথ নেবে সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল, যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার দুজনই নেই, পদত্যাগ করেছেন। আরেকজন কারাগারের ডেপুটি স্পিকার সঞ্চালক টুকু, আর শিরিন শারমিন পদত্যাগ করেছেন। ফলে সেটি কে করবে তার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ করবেন, যে কাউকে দিয়ে করাতে পারেন। যদি 3 দিনের মধ্যে না হয় তাহলে সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার নিজে শপথ করাবেন। এটা একটা, তার মানে একটা জনমনে আলোচনার প্রেক্ষিতে তাড়াতাড়ি এটা ব্যাখ্যা দেওয়া হলো। আরেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, বলছে যে নির্বাচনের 4 দিনের মধ্যে অর্থাৎ 16-17-র মধ্যে সরকার গঠন হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মানে এটা নিয়েও দ্রুত ছিল। এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অনেক উপদেষ্টা তাদের পাসপোর্ট সারেন্ডার করে সাধারণ পাসপোর্ট, লাল পাসপোর্ট দিয়ে সাধারণ পাসপোর্ট, সবুজ পাসপোর্ট দিয়েছে। সেটাও একটা সংশয় কাটানোর জন্য বলা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে নির্বাচন নাও হতে পারে। কেন হবে না? কি কারণে হবে না?
কেউ বলছেন যে জামাতের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত, কেউ বলছেন বিএনপির জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত একটা ঘটনা ঘটবে। কবে ঘটবে সেই তারিখও তারা দিচ্ছে। দর্শক, আমি জানি, কিন্তু আমি বললাম না, কারণ এগুলি এক ধরনের গুজব হিসেবে প্রচার হবে। কারণ অংশ বিশেষ আবার কেটে কেটে কেউ এটা মার্কেটে ছেড়ে দিচ্ছে। না হবার মতন তেমন কোনো পরিস্থিতি নেই। সংঘাত সংঘর্ষ হচ্ছে টুকটাক, কিন্তু এমন সংঘাত সংঘর্ষ না যেটা একদম নির্বাচন বরবাদ হয়ে যাবে। সেনাবাহিনী বলছে যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রস্তুত। এখন সেনাবাহিনী আস্তে আস্তে মাঠের কমান্ড নিয়ে নিচ্ছে, তারপরেও সন্দেহ সংশয় যাচ্ছে না। এর একটা কারণ আছে, আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দল মাঠে নেই। ফলে অনেকে মনে করে ভারত এখানে ইন্টারাপ্ট করতে পারে যে কোনো উপায়ে। আবার আন্তর্জাতিক শক্তি আমেরিকা যদি মনে করে যে তার মনোনীত দল জিতবে না, তার কিছু এজেন্ডা আছে, তাহলে নির্বাচনটা পোস্টপোন করে দিতে পারে। একই অবস্থা চীনের ক্ষেত্রেও বলা হচ্ছে যে তারাও অন্যভাবে হস্তক্ষেপ করতে পারে। সবার নজর কিন্তু এখন সেনাবাহিনী মুভমেন্টের উপর, আইন শৃঙ্খলা বাহিনীর উপর, যে তারা কোন দিকে নির্বাচনটাকে হ্যান্ডেল করে। এই বিষয়টা সম্ভবত পরিষ্কার হতে আরো 2-3 দিন লাগবে, কিন্তু এটা বাস্তব যে এখনো, যেমন কালকে আমি অন্তত 2টা টেলিফোন পাইছি, বলছে ভাই আসলে নির্বাচন হবে, আপনি কি শিওর? এখন আমার কাছে তো সঠিক কোনো তথ্যপাত্র নেই। নির্বাচনের না হবার মতন এমন সাংঘর্ষিক কোনো পরিস্থিতি নেই। এখন ভেতরে ভেতরে কি, প্রশাসনের ভেতরে কি, বাহিনীর মধ্যে কি চলছে, সেটা তো জানা সম্ভব না। ফলে কেন জানি একটা এখনো পর্যন্ত একেবারে বলা যায় দ্বার প্রান্তে, তারপরেও কিন্তু অনিশ্চয়তার কালো মেঘ কাটছে না। সম্ভবত একেবারেই শেষ প্রান্তে, অর্থাৎ নির্বাচনের 1 দিন বা 2 দিন আগে হয়তো মানুষ বলবে যে হ্যাঁ নির্বাচন হচ্ছে, তখন হয়তো তারা দলে দলে মানে নির্বাচনের মাঠে সোচ্চার হবে, কথা বলবে, তখন হয়তো একটা পরিবেশ তৈরি হলেও হইতে পারে দর্শক, কিন্তু কোনো কিছুই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।